সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। খুব গোপনে কাজ করছিল রঞ্জিত। সে লাঠি খেলা ভিতর বাড়ির উঠোনে জ্যোৎস্নায় অথবা মৃদু হারিকেনের আলোতে শেখাবার চেষ্টা করছে, যেন কেউ না জানে। কেবল বড় বউ, ধন বউ, পাগল ঠাকুর সাক্ষী থাকত। সোনা, লালটু, পল্টু ঘুমিয়ে পড়লে উঠোনে লাঠি খেলা আরম্ভ হতো। কিন্তু একদিন রাতে সোনা পাশে খুঁজতে গিয়ে দেখল মা নেই। মা কোথায়? সে ঘুম থেকে উঠে বসল। দরজা খোলা, উঠোনে লাঠির ঠকাঠক শব্দ পাচ্ছে। জ্যোৎস্না রাত, আবছা আলোতে সে বুঝতে পারল মা উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছেন। সে নেমে দরজা পার হয়ে মায়ের কাছে চলে গেল। ৮-১০ জন গ্রামের জোয়ান লোক রঞ্জিত মামার কাছে লাঠি খেলা শিখছে। অন্য পাশে কারা যেন, বুঝি মালতী পিসি, বুঝি কিরণী দিদি এবং ননি, শোভা এবং আবু। ওরা কাঠের ছোড়া নিয়ে খেলছিল, খেলা শিখছিল। মা এবং জেঠিমা পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল আর বোধহয় পাহারা দিচ্ছিল। লাঠির ঠকাঠক শব্দ উঠছে, শির, বহেরা কোটি, এমন সব শব্দ। ছোট মামা কেমন মন্ত্রের মতো তালে তালে বলে যাচ্ছেন। মাঝে মাঝে ছোট মামা লাঠি ঘুরাতে ঘুরাতে এত বেগে এদিকে ধেয়ে আসছেন যে টের পাওয়া যাচ্ছে না ছোট মামার হাতে লাঠি আছে, কেবল বন বন শব্দ। তিনি ঘুরে ঘুরে কখনো ডান পা তুলে, কখনো বাঁ পা তুলে, যেন মানুষটা এই লাঠির ভিতর বেঁচে থাকার রহস্য খুঁজে পেয়েছে। মানুষটা লাঠিটাকে নিজের ডান হাত বাঁ হাত করে ফেলছে, যেমন খুশি লাঠি চালাচ্ছে। সোনা মাঝে মাঝে লাঠির ভিতর ছোট মামার মুখটা হারিয়ে যাচ্ছে দেখতে পেল। সোনাও খুব উত্তেজনা বোধ করছিল ভিতরে ভিতরে। সামান্য কাকজ্যোৎস্না, কামরাঙা গাছের ওপাশে তেমনি বিস্তৃত মাঠ নিঃসঙ্গ জ্যোৎস্নায় শুয়ে আছে। পাগল জ্যাঠামশাই দাওয়ায় বসে হাত কচলাচ্ছেন আর মাঝে মাঝে খেপে গিয়ে সেই এক উচ্চারণ। সংসারে যেন আপদ লেগেই আছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ছোট মামা মাঝে মাঝে ছুটে যাচ্ছিলেন মালতী পিসির দিকে। মালতী পিসি কাঠের ছোড়া নামাতে গিয়ে কোথায় যেন ভুল করছে, তিনি শুধরে দিচ্ছেন। দাওয়ার পাশে সব বড় বড় লাঠি দাঁড় করানো। তেল মাখানো বলে লাঠিগুলি সামান্য জ্যোৎস্নায়ও চকচক করছে। কেউ লাঠি ঘুরাতে ঘুরাতে পরিশ্রান্ত হলে লাঠিটা দাওয়ার পাশে রেখে উঠোনের উপর 2 পা ছড়িয়ে বসে যাচ্ছে। ছোট মামা হাতকাটা গেঞ্জি গায়ে অনবরত দৃষ্টি রাখছেন সকলের উপর। সোনার কাফিলা গাছের পাশে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ছুটে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। ধনবউ বলল, সোনা তুমি? আমার ভয় করতেছে। ঘরের অন্ধকারে সোনা একা থাকতে ভয় পাচ্ছিল। সে ফের বলল, মা, এটা কি হইতাছে? লাঠি খেলা। রঞ্জিত দেখতে পেল সোনা ঘুম থেকে উঠে এসেছে। সে সোনাকে কাছে ডেকে বলল, তুই খেলা শিখবি? শিখবো, খুব আগ্রহের সঙ্গে কথাটা বলল সোনা, কিন্তু অনেক সাধনা করতে হয়। সোনা সাধনা কথাটার অর্থ জানে না। সে মাকে বলল, মা, সাধনা মানে কি মা? রঞ্জিত বলল, ধন্দে কি বলবে, আমার কাছে আয়। সাধনা মানে হচ্ছে তুমি যা করবে একাগ্রচিত্তে করবে, কেউ তোমার এই ইচ্ছার কথা জানবে না। আমি কমু না। হ্যাঁ, বলতে নেই, যদি না বলো তবে তোমাকে শেখাতে পারি। দেখবেন আমি কমু না। রঞ্জিত জানত এইসব কথার কোনো অর্থ হয় না। এইসব বালকদের রঞ্জিত দলে নিয়ে নিল। বলে দিতে পারে, নাও পারে। তবু ওদের একাগ্রচিত্ত করার জন্য মাঝে মাঝে রঞ্জিত নানাভাবে বক্তৃতা করত। সুতরাং সোনা, লালটু, পল্টু এই দলে ক্রমে ভেড়ে গেল। ওরা খেলার চেয়ে ফাইফরমাস খাটায় বেশি উৎসাহ বোধ করত। রাত ঘন হলে কোনোদিন সোনা ঘুমিয়ে পড়ত। ওর খেলার কথা মনে থাকত না। ভোর হলে মামাকে বলতো, আমি তোমার লগে কথা কমো না। কেন, কি হলো?
তুমি কাল আমারে খেলাতে লও নাই। তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। সোনা মাঝে মাঝে মামার মতো অথবা বড় জেঠিমার মতো কথা বলতে চেষ্টা করত। মামা যেন তার অন্য গ্রহের মানুষ, স্পষ্ট এবং ধীর গলায় কথা বলে। মালতীরও ইচ্ছা হতো রঞ্জিতের মতো কথা বলতে। বড় বৌদি এবং এই রঞ্জিতের কথা এত মিষ্টি যে মনের ভেতর কেবল গুনগুন করে বাজে। ওদের কথা এতটুকু কর্কশ নয়। মালতীর মনে হতো ওর কথা কর্কশ, সেজন্য যতটা পারে রঞ্জিতের সঙ্গে কম কথা বলে। রঞ্জিত আজকাল কাজের কথা ব্যতি রেখে অন্য কথা বলতেই চায় না। সে তাকে বাড়ি পৌঁছে দেবার সময় বলতো, তোমার খুব একাগ্রতার অভাব মালতী, তুমি যেন খুব অন্যমনস্ক। খেলার সময় অন্যমনস্ক হলে কোন দিন মাথায় মুখে লেগে যাবে। মালতী তখন উত্তর দেয় না। কি উত্তর দেবে? এই খেলা যেন নিত্য তার সঙ্গলাভের জন্য, যেন এই মানুষ এসে গেছে তার, এখন আর ভয় কিসের। রঞ্জিতের সব কথা সেজন্য সে চুপচাপ শুনে যেত কেবল। কোনো কোনো দিন মালতীকে স্বাভাবিক করে তোলার জন্য সে এই অঞ্চলের ভাষা ব্যবহার করত। তখন আরও গা জ্বলে যেত মালতীর। এসব গ্রাম্য আঞ্চলিক ভাষা যেমন কর্কশ তেমনি শ্রীহীন। রঞ্জিত এমন ভাষায় কথা বললে তার কাছে আর কিছু চাইবার থাকে না। মালতী বিরক্ত হয়ে বলতো, তোমার আর ঢং করতে হবে না রঞ্জিত, ইচ্ছা করলে আমিও তোমার মতো কথা বলতে পারি। তুমি যা ভালো করে বলতে পারো না তা বলো না, বড় খারাপ লাগে। তোমার সঙ্গে আমি ছেলে বয়স থেকে বড় হয়েছি। রঞ্জিত কেমন অবাক হলো ওর কথা শুনে। বলল, তোমাকে মালতী আর গ্রাম্য বলে ধরাই যায় না। মালতী বলল, তবু যার যা তার তা। আমার মুখে তোমার ভাষা মানাইব কেন? তুমিও যা ভালো কইতে পারো না তা কইতে যাও না, বড় খারাপ লাগে শুনতে। সোনা বলল, ঘুমিয়ে পড়েছিলাম, তুমি ডাকলা না কেন? ঠিক আছে, আজ রাতে তোমাকে ডেকে তুলব, কিন্তু শর্ত আছে। শর্ত? শর্ত কথাটাই শোনেনি সোনা। সে বলে, ছোট মামা, শর্ত কি? তুমি সোনা শুধু মাঠ দেখেছ। মাঠ দেখেছি। ফুল দেখেছ? ফুল দেখেছি। সোনা মামার মতো করে কথা বলতে চেষ্টা করল। আর সোনালি বালির চর দেখেছ? চর দেখেছি, তরমুজ দেখেছি, কিন্তু শর্ত দেখনি। না। শর্ত বড় এক দৈত্য। এই দৈত্য কাঁধে চাপলে মানুষ অমানুষ হয়ে যায়, আবার অমানুষ মানুষ হয়ে যায়। তোমার দৈত্যটা কি কয় ছোট মামা? আমার দৈত্যটা অমানুষকে মানুষ হতে কয়। দৈত্যটা আমারে আইনা দাও না। বড় হও, বড় হলে এনে দেব। রঞ্জিত এই বলে সোনাকে কাঁধে তুলে ঘোরাতে থাকল। বড় উঠোনে লাঠি খেলা হয়, ছোড়া খেলা হয়। চারধারে বড় বড় টিন কাঠের ঘর। পালবাড়ির উঠোন থেকে কিছু দেখা যায় না ভেতরে। রাত হলে উঠোনটা মানুষে ভরে যাবে। আতাবেড়ার ওপাশ থেকে একটা চোখ অপলক দেখছে রঞ্জিতকে। রঞ্জিতের পেশিবহুল শরীর দেখে চোখটা তাজ্জব বনে যাচ্ছে। রঞ্জিতের খালি গা। রঞ্জিত সোনাকে কাঁধে নিয়ে ঘোরাচ্ছে, কখনো সোনাকে 2 হাত ধরে ঘোরাচ্ছে। সোনা খুব আনন্দ পাচ্ছিল, ওর মাথা ঘুরছিল। কিছুক্ষণ ঘুরিয়ে সে সোনাকে মাটির ওপর ছেড়ে দিচ্ছে। সোনা টলছিল, 2 হাত বাড়িয়ে আবার আবার করছিল। শচীন্দ্রনাথ উঠোন পার হয়ে যাবার সময় দেখলেন রঞ্জিত সোনাকে নিয়ে উঠোনে খেলা করছে। শচীন্দ্রনাথ কিছু বললেন না। সকালবেলা পড়ার সময়, কিন্তু সোনার পরীক্ষা হয়ে গেছে। সে পরীক্ষায় খুব ভালো করেছে। সোনার স্মৃতিশক্তি প্রখর। এই সকালে উঠোনের ওপর মামা ভাগ্নেকে নিয়ে এমন মত্ত দেখে মনে মনে খুশি হলেন তিনি। শীতকালে ওদের মামা বাড়ি যাবার কথা। ধনবউ ওদের পরীক্ষা হয়ে গেলেই বাপের বাড়ি যায়। শীতের সময় খুব কুয়াশা হয় মাঠে। কলাই গাছে কলাই শুঁটি, আর মাঠে মাঠে সর্ষের ফুল হলুদ গোলা রঙের মতো। শীতের দিনেই হতো খাবার।
রকমারি খাবার। পিঠে পায়েস তখন বাড়ি বাড়ি। তখন বড় বড় লোকদের বাড়িতে বাস্তু পূজা, ভেড়া বলি, তিলকদমা আর তিলের অম্বল, কত রকমের খাবার। তখন বাজারে গেলেই বড় পাবদা মাছ, কি সোনালি রং আর কি বড় বড়, কালীবাউস, বড় বাগদা চিংড়ি আর দুধ। শীত এলেই অঞ্চলের গাভীরা তাদের সঞ্চিত দুধ সব ঢেলে দেয়। তখন অভাবটাও পল্লীতে পল্লীতে জাঁকিয়ে বসে থাকে না। তখন সংসারে সংসারে আনন্দ উৎসব। সব দিনমজুর তখন কাজ পায় গেরস্থ বাড়িতে, জিনিসপত্রের দাম সস্তা হয়ে যায়। আর শীতকাল এলেই লালটু পল্টু গ্রামের সব ছেলেদের সঙ্গে মাঠে নেমে গিয়ে গোল্লা ছুট খেলে। শুধু মাঠ, ধান কেটে নেওয়া হয়েছে বলে নরম মাটির শুকনো নাড়া, পা পড়লেই খড়খড় শব্দ। তখন যত পারো ছোট, ছুটে ছুটে পড়ে যাও মাটিতে, কিন্তু শরীরের কোথাও এতটুকু আঘাত লাগবে না। শচীন্দ্রনাথ আতাবেড়ার পাশ দিয়ে যাবার সময় দেখলেন মালতী দাঁড়িয়ে আছে। কাফিলা গাছের নিচে দাঁড়িয়ে কি যেন করছে। শচীন্দ্রনাথ বললেন, তুই এখানে? আঠা নিমু বলে কাফিলা গাছ থেকে আঠা তুলে নেবার মতো অভিনয় করল। বস্তুত মালতী এই গাছের নিচে দাঁড়িয়ে একজন মানুষকে ওপাশে বেড়ার ফাঁকে চুপি চুপি দেখছিল। কেউ এলেই খুঁটে খুঁটে যেন গাছ থেকে আঠা নিচ্ছে এমন ভাব চোখে মুখে। সে এই করে প্রাণ ভরে রঞ্জিতকে দেখছিল। ভোরে উঠে মালতীর হাতে যা কাজ ছিল, যেমন উঠোন ঝাঁট দেওয়া আর বাসন ঘাটে নিয়ে যাওয়া, তারপর হাঁসগুলি ছেড়ে দেওয়া, এসব কাজ করে দেখল আর কিছু করণীয় নেই। আভারানী রান্নাঘরে চিরার ধান ভিজিয়ে রাখছে। চুপি চুপি সে ঠাকুরবাড়ি চলে এলো। মালতী আতাবেড়ার পাশে একটু সময় অপেক্ষা করল। প্রথমে উঁকি দিতে সাহস পায়নি, একটা কিছু ওছিলা দরকার। বেড়ার সঙ্গে কাফিলা গাছ, গাছ থেকে একটু একটু আঠা ঝরছে। সে একটা পাতা নিয়ে দাঁড়িয়ে গেল। কেউ দেখতে পেলে বুঝবে মালতী আঠা নিচ্ছে গাছ থেকে। সে আতাবেড়ার ফাঁকে উঁকি দিল। মরিয়া হয়ে সে উঁকি দিয়ে রঞ্জিতকে দেখতে থাকল। অপমানকর ঘটনা ঘটে যেতে পারে এই নিয়ে, কলঙ্ক পর্যন্ত রটে যেতে পারে এই নিয়ে, সে তাও ভুলে গেল। নরেন দাস বাড়িতে নেই, অমূল্য বাবুরহাটে শাড়ি বিক্রি করতে গেছে। তাঁত এখন কদিনের জন্য বন্ধ। সুতরাং মালতীর প্রায় ছুটির দিন এগুলি। সেই সব দিনে খেলে বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তেঁতুলের আচার মুখে স্বাদ নিতে নিতে বেশ সময় কাটিয়ে দিতে পারবে। তারপর পুরী পূজার মেলা, সে এবার রঞ্জিতকে নিয়ে পুরী পূজার মেলায় চলে যাবে। তারপর সে মেলার প্রাঙ্গণে সার্কাসের হাতি, সিংহ, বাঘ, মাঠে ঘোড়দৌড় এবং মন্দিরের একপাশে ডোমেদের শুয়োর বলি এসব দেখে জিলিপি রসগোল্লা মুখে পুরে সারা মাঠ ছুটে বেরিয়ে কি যে এক আনন্দ, কি যে এক সুখ বসত করে মনের ভিতর। বুঝি সুখের জন্য এই মানুষ রঞ্জিত এখন তার জীবনের সব কিছু। সে মরিয়া হয়ে বেড়ার ফাঁকে একটা চোখ রেখে দাঁড়িয়ে থাকল। বিকেলের দিকে যখন বেলা একেবারেই পড়ে গেল, যখন বৈঠকখানার উঠোনে আলো মরে গেছে, সোনা, লালটু, পল্টু যখন একটা করে বাঁশের লাঠি তুলে নিয়ে পুবের ঘরে সাজিয়ে রেখে দিচ্ছিল, তখনই গলা পাওয়া গেল। পুকুর পাড় থেকে ডেকে ডেকে কে যেন উঠে আসছে। বৈঠকখানার উঠোনে এসে ডাকল, রঞ্জিত আইছে নাকি? শচীন্দ্রনাথ শামুকে দেখে সামান্য বিস্মিত হলেন। কিছুদিন আগে জমি সংক্রান্ত ব্যাপারে শচীন্দ্রনাথ শামুকে গালমন্দ করেছিলেন, কথা কাটাকাটি হয়েছে। সেই শামু ফেরে বাড়িতে উঠে এসেছে বলেই বোধহয় তিনি কিছুটা অস্বস্তিতে পড়ে গেছেন। তিনি স্বাভাবিক থাকার জন্য অন্য কথা টেনে আনলেন। বললেন, তোর মায় নাকি বিছানা থেকে আর উঠতেই পারে না? পারে না কর্তা। তারিণী কবিরাজের কাছে একবার নিয়ে যা। নিয়ে গিয়ে কি হইব কর্তা, বোধ হয় শীতটা আর পার হইব না। তবু একবার গিয়া দেখ, যদি তাই না একবার তোর মায়েরে দেখা যান, আমার চিঠি নিয়ে যা। শামু বলল, দেন চিঠি, পাঠাই, দেখি কি হয়। দেখি কি হয় না, তুমি পাঠাইবা, পিসিরে অচিকিৎসায় মারবা সে হইতে দিমু না।
শামুর মুখে সামান্য প্রসন্ন হাসির রেখা ভেসে উঠল। নাকের নিচে ছাঁটা গোঁফ এবং থুতনিতে অতি সামান্য নূর। খুব লক্ষ্য করলে বোঝা যায় থুতনির নিচের সেই নূরটাকে যেন শামু গোপনে লালন করছে। একসময় শামুর মুখে বড় বড় দাড়ি দেখে শচীন্দ্রনাথ বলেছিলেন, তরে দেখলে শামু পিসার কথা মনে হয়। শচীন্দ্রনাথ শামুর বাবার কথা মনে করিয়ে দিয়ে শামুকে মহান করে তুলছিলেন যেন। তারপর কতদিন গেছে, মালতীকে ইচ্ছা করে গালে বড় দাড়ি দেখিয়ে যেন প্রতিশোধ তুলতে চেয়েছিল। তারপর একসময় মনে হয়েছে প্রতিশোধ কোথাও কারো জন্য অপেক্ষা করে থাকে না। সময় এলে সব জলের মতো মনে হয়, হাস্যকর মনে হয়। নিজের ছেলে মানুষের কথা ভেবে লজ্জায় মুখ ঢেকে দিতে ইচ্ছা হয়। সুতরাং শামু এখন আবার ভদ্র গোছের যেন, শিক্ষিত মার্জিত রুচির পুরুষ। যেন এখন শামু রঞ্জিত একরকম। শামুর পরনে তফন, ডোরাকাটা, ধান গাছের মতো রং তফনের, আর গায়ে হালকা গেঞ্জি, পুরু হাতা শার্ট। সে এবার শচীন্দ্রনাথের দিকে না তাকিয়ে বলল, শুনলাম রঞ্জিত ফিরে আইছে। আইছে, এতদিন কলিকাতায় আসিল, আবার ফিরে আইছে। শামু আর শচীন্দ্রনাথের জন্য অপেক্ষা করল না, ডাকল, কই ঠাকুর, কই গেলা? একবার এদিকে বাইর হও, দেহি চেহারাটা, তুমি আমারে চিনতে পারো কিনা দেহি। রঞ্জিত বৈঠকখানার উঠোনে এসে কিছুক্ষণ তাকিয়ে বলল, তুই শামু না? তাহলে দেখছি ভুইলা যাও নাই। ভুলবো কেন? কি জানি বাবা, তুমি কোনখানে চইলা গেলা, কোনো চিঠিপত্র নাই। বড় বউ ঠাইরানের লগে দেখা হইলে কইছি, রঞ্জিতের চিঠি পাইলেননি, একেবারে নিরুদ্দেশে গেলা, কোনো চিঠিপত্র নাই। রঞ্জিত বলল, ভিতরে এসে বসো। সাজবেলাতে ঘরে বসে থাকবা? চলো না, মাঠের দিকে যাই। এটা মন্দ কথা নয়। মাঠের দিকে বলতে সে সোনালি বালির নদীর চর, সেই নদী, এক আবহমান কালের নদী। কথায় কথায় রঞ্জিত শামুকে অনেক কথাই বলল, অনেক দিনের অনেক কথা, এক ফাঁকে মালতীর কথাও। জ্যোৎস্না উঠে গেল, পরিচ্ছন্ন আকাশ। ওরা আলের ওপর দিয়ে হাঁটছিল। এইসব জব গম ক্ষেত পার হলেই নদীর চর। নদী সাপের মতো বিস্তৃতি নিয়ে এই চর, মাঠ এবং গায়ের মাঝে শুয়ে আছে। তরমুজের লতা খুব ছোট বলে এবং বাতাস দিচ্ছিল বলে অস্পষ্ট জ্যোৎস্নায় দূর থেকে একপাল খরগোশের মতো মনে হচ্ছে। ওরা যেন নিরন্তর সে বালির চরে ছুটে বেড়াচ্ছিল। নদীর জল নেমে গেছে। কি আর জল, সেই এক রকমের। মনে হয় পার হয় গরু, পার হয় গাড়ি। ওরা নদীর জলে কাপড় হাঁটু পর্যন্ত তুলে নেমে গেল। স্ফটিক জল, নিচে নুড়ি পাথর, মাথার উপর আকাশ, সাদা জ্যোৎস্না। নদী পার হলে গ্রাম, কিছু ঘন বন, আরও পূবে হেঁটে গেলে এক বাঁশের সাঁকো পাওয়া যায়। সে সাঁকোর ওপর মালতীকে নিয়ে একদিন শামু এবং রঞ্জিত চলে গিয়েছিল। নদীর জল মাঠ ভেঙে চুকোয়ের ফল, টক টক মিষ্টি মিষ্টি ফল আনতে ওরা চলে গিয়েছিল। তারপর ওরা ফেরার পথে বড় মাঠ পার হতে গিয়ে পথ হারিয়ে সারাক্ষণ মাঠময় গ্রামময় ঘুরে ঘুরে সন্ধ্যার সময় বাড়ি ফিরলে নরেন দাস ধমক দিয়েছিল। ওদের দুজনকে নরেন দাস লাঠি নিয়ে তেড়ে গিয়েছিল। ওরা বাড়িতে ঢুকলেই মালতীকে কাজ দিয়ে তাঁত ঘরে পাঠিয়ে দিত। তখন শামু বলেছিল, ঠাকুর একটা বুদ্ধি দাও। রঞ্জিত বলেছিল, নরেন দাস মাছ খেতে ভালোবাসে। কি মাছ? ইচা মাছ। সেটা ভাদ্র কি আশ্বিন মাস ছিল, ঠিক এখন মনে পড়ছে না ওদের। বর্ষার জল নেমে যেতে আরম্ভ করেছে। জলের নিচে সব জলজ ঘাস পচতে শুরু করেছে, দুর্গন্ধ জলে। জলের মাছ বড় বিল, নদী অথবা সমুদ্রে পালাতে পারলে যেন বাঁচে। খাল ধরে মাছগুলি নেমে যাবে। ঠিক জায়গা মতো জলের নিচে চাই পেতে রাখতে পারলে মাছে চাই ভরে যাবে, চিংড়ি মাছে ভরে যাবে, বড় বড় গলদা চিংড়ি।
কিন্তু বড় কষ্ট, বিশেষ করে সাপখোপের ভয়, জোঁক এবং জলজ কীট পতঙ্গের ভয়। ওরা সব তুচ্ছ করে গায়ে রসুন গোটার তেল মেখে মাছ ধরার জন্য সাঁতরাতে থাকল। পচা জল সাঁতরে খালের পাড়ে বড় গাছটার নিচে চাই পেতে সেই বটগাছের ডালে ওরা সারা রাত পাহারা দিয়ে পরদিন প্রায় 2 ঝুড়ি গলদা চিংড়ি নরেন দাসের উঠোনে এনে ফেলতেই চকিতে যেন বলে উঠেছিল, আরে তোরা করছসটা কি? সে যে উভয়ে চকিত চোখে দেখেছিল। নরেন দাসের কি যেন লোভ। নরেন দাস, বিষয়ী মানুষ নরেন দাস, লোভে আঁকুপাকু করছিল। আর কোনোদিন কখনো ছোট মেয়ে মালতীকে ধরে রাখেনি। মালতী প্রায় সমবয়সী বন্ধুদের সঙ্গে এই অঞ্চলের সর্বত্র ছুটে বেরিয়েছে। এই মালতীর জন্য ওরা কত দুঃসাহসিক কাজ করে বেড়াত। সেই মালতী এখন কত বড় হয়েছে। রঞ্জিত হাঁটছিল আর ভাবছিল। ভাবতে ভাবতে একসময় বলে ফেলল, মালতী বড় সুন্দর হয়েছে, কতদিন পর দেখা। মালতী এখন কি লম্বা হয়েছে। শামু এবার মুখ তুলে তাকালো, বলল, অরে নিয়া বড় ভয় আমার। একদিন রাইতে দেখি অমূল্য রে নিয়ে আন্ধাইরে হাঁস খুঁজতে মাঠে বাইর হইছে। রঞ্জিত বোধহয় কিছুই শুনছিল না। মালতীকে সে প্রথম দিন দেখে চমকে গিয়েছিল। ওর মুখ থেকে যেন ফসকে বের হয়ে গিয়েছিল, কি সুন্দর তুমি, কিন্তু বলতে পারেনি। কোথায় যেন ওর মনে এক অহংকার আছে, আত্মত্যাগের অহংকার। তবু মনের ভেতর ভালো লাগার আবেগ সময়ে অসময়ে খেলা করে বেড়াচ্ছিল। শামুর সঙ্গে দেখা হতেই মনে হলো, এই মানুষ একমাত্র মানুষ যাকে তার ভালো লাগার কথাটুকু বললে কোনো ক্ষতির কারণ হবে না। সে জলের কিনারে হেঁটে যাবার সময় মালতীর কথা বলছিল। নির্মল জলের মতো মালতী পবিত্র হয়ে আছে, এমন সব বলার ইচ্ছা। জলে জ্যোৎস্না চিকচিক করছে, জলের শব্দে ছোট ছোট মাছেরা ছুটে আসছে পায়ের কাছে। দাঁড়িয়ে গেলে সেসব কুচো মাছ পায়ে ঠোকর মারছিল। দুজনেই প্রায় সময়ে সময়ে একেবারে চুপ মেরে যাচ্ছে, আবার কথা বলে উঠলে নানা রকমের কথা। কথায় কথায় রঞ্জিত বলল, তুই নাকি লীগের পান্ডা হয়েছিস। শামু এ কথার কোনো জবাব দিল না, কারণ কথাটার ভিতর বোধহয় রঞ্জিতের অবজ্ঞা আছে। সে যেন ঠিক এখন শচীন্দ্রনাথের মতো কথা বলছে। শচীন্দ্রনাথ অথবা অন্যান্য হিন্দু মাতব্বর ব্যক্তিরা ওর দল সম্পর্কে যেমন উন্নাসিকতা রক্ষা করে থাকেন, ঠিক তেমনি যেন রঞ্জিত ওর পার্টি সম্পর্কে অবজ্ঞা দেখাতে চাইল। সুতরাং শামু অন্য কথায় চলে আসার জন্য বলল, চলো উপরে উঠা যাই, চড়ে বৈশা হাওয়া খাই। রঞ্জিত চড়ে উঠে এগিয়ে গেল। তারপর সামনাসামনি দাঁড়িয়ে বলল, কিরে, জবাব পেলাম না যে। ও কথা বাদ দাও ঠাকুর। কেন বাদ দেব? আরও কি বলতে যাচ্ছিল, সহসা যেন শামু বলে ফেলল, ওইটা আমার ধর্মের কথা। বলেই হাত ধরে রঞ্জিতকে টেনে বসালো। শুয়া দিলাম, স্নান করতে হইব না তো? রঞ্জিত এমন কথায় হা হা করে হেসে উঠল। কিন্তু হাসতে হাসতেই কেমন বিষণ্ণ হয়ে গেল রঞ্জিত। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। শামু এবার ধীরে ধীরে বলল, কতদিন আছো ঠাকুর? বলে দূরে নদীর জল দেখতে থাকল। ঠিক নেই, যতদিন পারি থাকব। বলার ইচ্ছা যেন আত্মগোপন করে আছি। যদি ধরিয়ে না দিস তবে বোধহয় এবারে অনেক দিন থেকে যেতে পারব। শামু এবার ওর দিকে মুখ ফেরালো। এখন সে আর বালিয়াড়ি দেখছে না, নদী দেখছে না, এবং এত যে রহস্যময় গ্রাম মাঠ ফসল পড়ে আছে তাও দেখছে না। সে শুধু রঞ্জিতের মুখ দেখছে। সে রঞ্জিতের মুখে সেই ছায়া দেখছে। বোধহয় আত্মত্যাগের অহংকার এই মানুষের মুখে। অন্য মানুষের ধর্মে কর্মে একেবারেই বিশ্বাস নেই। সে মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার মাইয়াটারে তোমার আয়না দেখামু ঠাকুর। মাইয়াটা এখন ঠিক মালতীর ছোট বয়সের মতো হয়েছে,
কেবল সুইটা সুইটা বেড়ায় গোপাটে। মায়াটারে দেখলে আমার তোমার কথা মনে হয়। তুমি আমারে ঠাকুর অবিশ্বাস কইরো না, অবহেলা কইরো না বলে কেমন মুখ বেজার করে ফেলল শামু। মালতী বলল, তুই ঢাকায় থাকিস, সেখানে পার্টি করিস। মালতী বড় অবজ্ঞা করে ঠাকুর। মালতী আমার লগে আর প্রাণ খুইলা কথা কয় না। বুঝে অবিশ্বাস করছে? জানি না ঠাকুর, বিশ্বাস অবিশ্বাসের কথা জানি না। ঠিক তখনই জ্যোৎস্নার ভিতর মনে হচ্ছিল এক মানুষ, পাগল মানুষ হেঁটে নদী পার হচ্ছেন। ওপারে গ্রামের ভিতর লণ্ঠন জ্বলছিল, জলে সেই লণ্ঠনের আলো ভাসছে। পাগল মানুষ মনীন্দ্রনাথ নদী পার হচ্ছিলেন বলে জলে সামান্য ঢেউ উঠছে। আলোর রেখাগুলি ছত্রখান হয়ে গেল।